আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকের এই ক্লাসটাতে আমরা শুরু করব বটানির নতুন একটা অধ্যায়, যেটা হলো অষ্টম অধ্যায়, এবং অধ্যায়টার নাম হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। সো টিস্যু ও টিস্যু তন্ত্র। সো এটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের প্রথম লেকচার, তার মানে 8.1। সো দেখো, সাথে আছে আমি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। তো আমরা এই যে টিস্যু, আসলে আমরা টিস্যু বুঝি কিনা এটা আগে আমাদের খুঁজে নিতে হবে, যে ভাইয়া আমরা টিস্যু বুঝি কিনা। তো ধরো নর্মালি টিস্যু কি জিনিস? টিস্যু, তো টিস্যু আসে হচ্ছে একটা ওয়ার্ড থেকে, সেটা হচ্ছে সেল। সো এটা ধরো একটা সেল। সো টিস্যুর ক্ষেত্রে কি হয়, এই অনেকগুলো সেল মিলে যদি একই ধরনের কাজ করে, তখন তাকে বলা হয় টিস্যু। টিস্যু বা হচ্ছে কলা। তার মানে কি, সেল থেকে আসে হচ্ছে টিস্যু। তো এই যে সেলে দেখো, সেলে কি কি থাকে? সেলে সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, প্রোটোপ্লাস্ট থাকে, প্লাস্টিড থাকে, আরো অনেক অনেক জিনিস এখানে কিন্তু থাকে। তো এই যে সেলটা, এই সেল থেকে আমাদের কি কি আমরা পড়েছি, সেটা হচ্ছে আমাদের প্রথম যে অধ্যায়টা, কোষ ও কোষের গঠন, সেই অধ্যায় কিন্তু আমরা এটা বুঝতে পারছি। তো এখন বুঝলাম যে টিস্যু এটা ঠিক আছে, বাট ভাইয়া টিস্যু তন্ত্র আবার কি? আচ্ছা দেখো, যখন আমরা আহ ধরো পরিপাক তন্ত্র নিয়ে পড়ি, পরিপাক তন্ত্রের ক্ষেত্রে আমরা কি কি নিয়ে পড়ি? শুধুমাত্র কি পাকস্থলী নিয়ে পড়ি? না, পরিপাক তন্ত্রে মুখ আছে, দেন গলবিল আছে, এরপরে হচ্ছে পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত আছে, বৃহদন্ত্র আছে। সো এইগুলো নিয়ে কিন্তু একটা তন্ত্র গঠিত হয়। তার মানে অনেকগুলো অঙ্গ যখন একই ধরনের কাজের সাথে জড়িত থাকে, তখন সেটাকে বলা হয় তন্ত্র। তো এই যে টিস্যু তন্ত্র ওয়ার্ডটা, এই টিস্যু তন্ত্র বলতে আমরা টিস্যুর যে সার্বিক যে কাজগুলো আছে এবং তারা কি ধরনের কাজ করে, সো এই কাজগুলো নিয়ে কিন্তু আমাদের এই টিস্যু তন্ত্রে আলোচনা হবে। তো প্রথমত আমরা এই যে টিস্যু আছে, এই টিস্যুকে দুইটা ভাগে ভাগ করতে পারি। টিস্যুকে ভাইয়া কয়টা ভাগে ভাগ করতে পারি? টিস্যুকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ভাজক টিস্যু, এবং আরেকটা হলো স্থায়ী টিস্যু। তো দেখো, এই ভাজক টিস্যু নামের মধ্যে বুঝতে পারতেছো, যেটা ভাগ হবে বা হচ্ছে বিভাজিত হবে। কিন্তু স্থায়ী টিস্যু যেটা, সেটা কিন্তু একদম ফিক্সড হয়ে গেছে, এ আর হচ্ছে কি হবে না, বিভাজিত হবে না, বিভাজিত হবে না। তো আমাদের এই যে পড়াটা, আমাদের এই টিস্যু তন্ত্র পড়াটা, আমরা মেইনলি পড়বো হচ্ছে যে ভাজক টিস্যু নিয়েই। সো এখন দেখো যে বিভাজিত হতে পারে কোনো একটা উদ্ভিদের কোন কোন অর্গান। হতে পারে সেটা হচ্ছে পাতা, হতে পারে মূল, হতে পারে কচি কাণ্ড। সবগুলোই কিন্তু বিভাজিত হয়ে আস্তে আস্তে বড় হয়। যেমন ধরো পাতা, পাতা প্রথমত এরকম ছোট একটা থাকে, তারপরে সে কিন্তু তার ফুল শেপে চলে আসে, এবং আস্তে আস্তে সে যখন একদমই প্রাক্তন একটা অনেক বড় হয়ে যায়, তারপরে কিন্তু সে আর কোনো বৃদ্ধি ঘটে না, পাতাটা ফিক্সড হয়ে যায়। আবার ধরো কাণ্ড, কাণ্ডটা প্রথমে এরকম একটা ছোট থাকে, তারপরে কাণ্ড আস্তে আস্তে মোটা হয়, তারপর আরো মোটা হয়ে গিয়ে এরপরে কাণ্ড আর বৃদ্ধি ঘটে না, তার মানে ফিক্সড হয়ে যায়। সো যখন ফিক্সড হয়ে যায়, তখন সেটা স্থায়ী টিস্যুতে পরিণত হয়। আর যখন ভাজক টিস্যু থাকে, সেটা বিভাজিত হয়। তার মানে দেখো, যে জিনিসটা বিভাজিত হয়, সেটা বলো তো জীবিত নাকি মৃত? মৃত নাকি জীবিত? জীবিত। তার মানে ভাজক টিস্যু কিন্তু হচ্ছে ভাইয়া জীবিত। ভাজক টিস্যু কি তাহলে? জীবিত। আমরা পেজটা একটু ছোট করে নিই। ওকে, যেটা বলছিলাম, যে ভাজক টিস্যু গুলো হচ্ছে জীবিত হবে। তার মানে ভাজক টিস্যু যেটা, এই ভাজক টিস্যু এরা হচ্ছে জীবিত। কারণ কি? ধরো একটা কোষ থাকে, সেখান থেকে এরা আরো দুইটা হয়, এই দুইটা থেকে পরে আরো দুইটা হয়, আরো দুইটা করে হয়। তার মানে এরা হচ্ছে সর্বদা বিভাজনক্ষম। এখন এই যে বিভাজিত হচ্ছে, বিভাজিত হতে গেলে এদের মধ্যে কিন্তু বিক্রিয়া ঘটাতে হয়, বিপাকও ঘটাতে হয়। তার মানে এদের মধ্যে বিক্রিয়া চলে। এবং বিক্রিয়া বলতে কি,
বিপাক চলে, বিপাকটা কিন্তু এদের মধ্যে সর্বদা চলে। আচ্ছা, তো এই যে বিভাজিত হলো, তারপরে হচ্ছে তোমার বিভাজিতকে আমরা বলি কি ডিভিশন। হুম, ডিভিশন। সো এই যে ভাজক টিস্যু যেটা, সো যেটা হচ্ছে আমাদের ভাজক টিস্যু, এটা এটার যে ক্যাপাবিলিটি সেটাকে আমরা বলি ডিভিশন অ্যাবিলিটি। সো এই যে ডিভিশন অ্যাবিলিটি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিভিসিবল। এবং এই ডিভিসিবলকে আমরা বায়োলজিতে বলি হচ্ছে মেরিস্টেম। কি বলি? মেরিস্টেম। তার মানে দেখো, যেটাই ভাজক টিস্যু সেটাই কিন্তু মেরিস্টেম আমরা বলতে পারি। তার মানে ভাজক টিস্যুকে আমরা হচ্ছে মেরিস্টেম নামেও কিন্তু ডাকতে পারি। হুম, ধরো হচ্ছে যেটা ভাজক টিস্যু, ওকে আমরা বলছি কি মেরিস্টেম্যাটিক টিস্যু। এখন এই ভাজক টিস্যুগুলো দেখতে কি রকম হয়, চলো একটু দেখে আসি এরা দেখতে কি রকম হয়। এরা হচ্ছে তোমার এইরকম বেঞ্জিন আকারে শেপ হতে পারে, ধরো অনেকগুলো ভাবে লেগে লেগে আছে। এবং যেহেতু এরা জীবিত কোষ, তার মানে এদের মধ্যে নিউক্লিয়াস আছে। এবং যেহেতু এরা বিপাক করে বা বিক্রিয়া করে, তার মানে এদের নিউক্লিয়াসটা কিন্তু অনেক বড় হতে হয়, কাজটা বেশি করতে হয়, তার মানে এদের নিউক্লিয়াসটা কিন্তু বড় হয়। এবং এদের যে প্রাচীরটা, এই প্রাচীরটা খুব পাতলা হতে হয়, কারণ এ সর্বদা বিভাজিত হতেইছে যদি হতেই থাকে এরকম, তখন কি হবে? প্রাচীরটা পাতলা হবে না পুরু হবে? প্রাচীরটা হবে পাতলা। আবার স্থায়ী টিস্যু যেহেতু আর কোনো বিভাজিত হয় না, যার কারণে স্থায়ী টিস্যুর প্রাচীরটা কিন্তু আর পাতলা না হলেও চলে। দেখো এখন এর মধ্যে সাইটোপ্লাজম গুলো আছে। সাইটোপ্লাজম মানে কি? সাইটো মানে কোষ, প্লাজম মানে তরল। তার মানে সাইটোপ্লাজম বলতে বুঝি আমরা কোষের যে তরল সেগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। এখন দেখো, এই যে সাইটোপ্লাজম গুলো আছে, এই সাইটোপ্লাজম গুলো অনেক ঘন হয়। নিউক্লিয়াসটা হয় বড়, সাইটোপ্লাজম হয় ঘন, কোষ প্রাচীরটা হয় পাতলা। তার মানে দেখো, এবং দেখো এই সবগুলোর যে ব্যাস, সবগুলো কোষ দেখতে কিন্তু একই রকম, সমবেশীয়। আবার শুধু এই রকমই হয় না, কিছু কিছু আছে গোলও হয়। হ্যাঁ, সো গোলও হয়, এবং এই গোলগুলো চার দিক থেকে এরা একই রকম, তুমি যদি কাটো পার্ট পার্ট করে কাটো একই রকম হবে। এবং যেহেতু এরা ভাজক টিস্যু, সো এরা খুব একটা আসলে বড় হতে হয় না, ছোটতেই এরা সমানে এরা হচ্ছে র্যাপিডলি হচ্ছে তোমার ভাগ হতেই থাকে। এবং দেখো যেগুলো গোল হয়, যদি এরকম হচ্ছে ধরো অনেকগুলো গোল হয়, তুমি এখানে যদি গোল রাখো, তো দেখবা এই জায়গাগুলোতে ফাঁকা জায়গা থাকে। এই জায়গাগুলোতে হচ্ছে ফাঁকা জায়গা থাকে। এই যে দুইটা কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, এটাকে বলা হয় অন্তঃকোষীয় ফাঁক। কি বলা হয়? অন্তঃকোষীয় ফাঁক। আবার ধরো এই যে একটা কোষ, এটাকে আমরা আবার একটু ছোট করে নিই। ধরো এই হচ্ছে একটা কোষ। তো নর্মালি কি হয়, কোষের মধ্যে কোষ গহ্বর থাকে, এটা হচ্ছে কোষ গহ্বর। কিন্তু দেখো যে ভাজক টিস্যু, সে হচ্ছে সর্বদা ভাগ করতে করতে মনে করো এর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদি সামনের দিকে এগিয়ে যায়, তো এর কি কোনো হচ্ছে খাদ্যবস্তু এর মধ্যে সঞ্চয় করতে হবে? নর্মালি কোষ গহ্বরের কাজ কি? কোষ যে গহ্বর, এর কাজ কি? খাবার সঞ্চয় করা বা এক্সট্রা কোনো কিছু সঞ্চয় করা। এখন যে একদমই তরুণ, সো একদম প্রথম দিকের যে কোষটা, যেটাকে ভাজক কোষ বলছি আমরা, এর কোষ গহ্বর একদমই ছোট, কারণ কি? এর আসলে জমা করার মতো কিছু থাকে না, সর্বদা এ হচ্ছে বিপাক করতেইছে। মানে কি কি করছে? বিভাজন করেই যাচ্ছে বা বিক্রিয়া করেই যাচ্ছে। তার মানে ভাজক টিস্যুর কোষ গহ্বর ছোট নাকি বড়? কোষ গহ্বর হচ্ছে ভাইয়া ছোট। ওকে, তো এই যে কয়টা বৈশিষ্ট্য আমরা পড়লাম, এগুলো আমরা একটু পরে আমরা নতুন করে আবার লিখে লিখে এই জিনিসগুলো পড়ার চেষ্টা করব। এবং একটু আগে বললাম যে এরা যেহেতু কোষ গহ্বর ছোট, তার মানে কি করে না এরা কোনো কিছু আসলে সঞ্চিত ওইভাবে করে না, সঞ্চিত করে না। আবার এদের মধ্যে বজ্র ওইভাবে রাখে না, এদের হচ্ছে কোনো কিছু খরিতও করে না, মানে দরকার পড়ে না আসলে এদেরকে। এরপরে এদের বিক্রিয়ার হারটা যেহেতু খুবই কচি জিনিস বিক্রিয়া বেশি করে, তার মানে এদের বিক্রিয়ার যে হার, বিক্রিয়ার হার সেটা কিন্তু অনেক বেশি। এবং এদের মধ্যে এক ধরনের প্লাস্টিড থাকে, এদের মধ্যে এক ধরনের প্লাস্টিড থাকে।
সো এই যে প্লাস্টিডটা আছে, যেহেতু একদম তরুণ কোষের প্লাস্টিড বা আদি কোষের প্লাস্টিড, খুবই তরুণ বয়সে, এটাকে আমরা বলি প্রোপ্লাস্টিড। এদের মধ্যে কি থাকে ভাইয়া? প্রোপ্লাস্টিড থাকে। ওকে, আচ্ছা। এখন দেখো কি ঘটতেছে এখানে। এই যে কোষ বিভাজনের কথা বললাম যে একটা ছিল, এটা ধরো 2n, এখান থেকে দুইটা হয়ে যায়, এটাও 2n, এটাও 2n। বলো তো এটা কোন ধরনের কোষ বিভাজন? মিওসিস নাকি মাইটোসিস? এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। কি সিস? মাইটোসিস কোষ বিভাজন। ওকে ভাইয়া, ঠিক আছে এটা? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে গোল যেগুলো ছিল, গোল যে কোষগুলো ছিল, একটু আগে আমরা দেখলাম যে যখন কোষগুলো এরকম গোল থাকে, এটা ধরো হচ্ছে স্থায়ী কোষের ক্ষেত্রে। স্থায়ী কোষের ক্ষেত্রে কোষগুলো হচ্ছে এরকম ফিক্সড হয়ে যায়, বড় বড় একটা শেপ নেয়, বড় বড় একটা শেপ নেয়, যার কারণে এদের মধ্যে কিন্তু আন্তঃকোষীয় ফাঁকটা থাকে। হুম। কিন্তু যখন তরুণ অবস্থায় থাকে, মানে খুবই ছোট ছোট, খুবই ছোট ছোট, খুবই ছোট ছোট, এই অবস্থা কিন্তু এদের মধ্যে আর এই আন্তঃকোষীয় যে ফাঁকটা, এটা কিন্তু আর থাকে না। তার মানে যেটা হচ্ছে ভাজক টিস্যু, এর মধ্যে আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকে না। আচ্ছা, সো দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়লাম সেগুলো আমাদের বইয়েও আছে, তারপর আমি এখানে লিখে রাখছি, একটু আমরা সেটা থেকে পড়ে আসি। নর্মালি দেখো, অনেকগুলো সেল মিলে একটা টিস্যু হয়, অনেকগুলো টিস্যু মিলে একটা অর্গান বা অঙ্গ হয়, তারপরে সেই অর্গান বা অঙ্গ দিয়ে একটা হচ্ছে তন্ত্র বা সিস্টেম গঠিত করে, যেটা আমরা অ্যাকচুয়ালি বলছি টিস্যু তন্ত্র। এরপরে টিস্যু তন্ত্রকে আমরা হচ্ছে দুইটা ভাগে, টিস্যুকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্থায়ী ভাজক টিস্যু, একটা হলো স্থায়ী টিস্যু। এবং ভাজক টিস্যুটা বিভাজিত হয় এবং স্থায়ী টিস্যুটা ভাইয়া বিভাজিত হয় না। এরপরে আমরা ভাজক টিস্যু দেখো এখানে দেখতে পাচ্ছি যে আদর্শ ভাজক টিস্যুগুলো কি রকম হয়। এটা হচ্ছে আদর্শ ভাজক টিস্যু। এরপরে সেটা যদি প্রস্থচ্ছেদ করি সেটা কি রকম দেখায়, একটু লম্বচ্ছেদ করি সেটা কি রকম দেখায়। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার চলো এই ভাজক টিস্যুগুলোর বৈশিষ্ট্য আমরা একটু পড়ার ট্রাই করি। দেখো ভাজক টিস্যু যেহেতু বিভাজিত হয়, তার মানে এরা হচ্ছে জীবিত, এবং আমরা দেখলাম যে সবগুলো হচ্ছে সমবেশীয় এবং এরা অত্যন্ত ছোট হয়। এদের কোষ প্রাচীরটা হচ্ছে পাতলা এবং সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর হয়। নিউক্লিয়াসটা বড়, সাইটোপ্লাজম কম, কিন্তু সেটা হচ্ছে ঘন। কোষ গহ্বর ছোট বা কোষ গহ্বর নেই বললেই চলে। এদের মধ্যে আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকে না। এদের বিক্রিয়ার হার বা বিপাকীয় হার এদের অনেক বেশি। এদের মধ্যে সঞ্চিত বা ক্ষরিত বজ্র ইত্যাদি এগুলো কিন্তু করে না। এদের মধ্যে আবার প্রোপ্লাস্টিড থাকে। কি প্লাস্টিড থাকে ভাইয়া? প্রোপ্লাস্টিড থাকে। আচ্ছা, এখন বৈশিষ্ট্যগুলো মোটামুটি আমরা পারলাম। ওকে, এখন চলো এই যে ভাজক টিস্যুগুলো আছে, এগুলো কোথায় কোথায় আছে সেটা একটু দেখতে হবে না আমাদের? যে হ্যাঁ, আমরা পড়ছিলাম যে ধরো কোনো একটা পাতা বা কোনো একটা কাণ্ড, আহ, যেটাই হোক। সো দেখো কাণ্ড কি হয়? প্রশস্ত হয়, এরপরে কাণ্ডটা লম্বা হয়, পাতাটা বড় হয়। তার মানে এই ভাজক টিস্যু দ্বারা কি কি করা হচ্ছে? প্রথমত দৈর্ঘ্য বৃদ্ধি করা হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি। তার মানে যদি বলা হয় যে ভাজক টিস্যুর অন্যতম কাজ কি, ভাজক টিস্যুর অন্যতম কাজ হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করা। এরপরে কি হলো, এদের যেহেতু ভাজক টিস্যু, সো এদের ব্যাসটাও বৃদ্ধি পায়। যদি ব্যাস বৃদ্ধি পায় তার মানে সরু যে কাণ্ড সেটাও কিন্তু আস্তে আস্তে মোটা হয়। রাইট? এরপরে দেখো আরেকটা কি হয়, এই ভাজক টিস্যু কিন্তু এক সময় গিয়ে, যে একটা সময় ভাজক টিস্যু ছিল, সে একটা সময় গিয়ে স্থায়ী টিস্যুতে টার্ন করে। কারণ ভাজক গুলোই তো স্থায়ী হতে হবে, স্থায়ী টিস্যু তো আর উড়ে আসবে না। রাইট? ওকে। এবং ধরো এই একটা হচ্ছে গাছ, তুমি কোনো কারণে এখানে একটা বেঁধে দেওয়ার কারণে এরকম গর্ত হয়ে গেছে। তারপরে কি করবে, ভাজক টিস্যুগুলো এখানে এসে এই গর্তটা ফিল আপ করে এরকম একটা আগের মতো একটা শেপে নিয়ে আসবে। তার মানে ভাজক টিস্যু আবার কি করবে? ক্ষয়পূরণ করবে। দেখো এই হচ্ছে আমাদের কি কি করছে গাছটা। এই যে ভাজক টিস্যুর যদি আমরা কাজ পড়তে চাই, ভাজক টিস্যুর কাজ দেখো, সে কি করে? দৈর্ঘ্য বৃদ্ধি করে, সে প্রস্থটাও বাড়ায়, সে স্থায়ী টিস্যু তৈরি করে, সে হচ্ছে ক্ষতপূরণ করে। ভাজক টিস্যুর কাজ বোঝা গেছে ভাইয়া? ওকে, আশা করি ভাজক টিস্যুর কাজটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ। তো আসলে ভাজক টিস্যুকে বিভিন্নভাবে প্রকারটা করা যায়। যেমন ধরো 1 নাম্বার প্রকারে যদি আমরা বলতে চাই
যে ধরো যে ভাজক টিস্যুর উৎপত্তি অনুসারে যে কোথায় থেকে উৎপত্তি হয় বা কিভাবে উৎপত্তি হয় এইভাবে ভাগ করতে পারি। আবার আমরা চাইলে ভাজক টিস্যুর অবস্থানের উপর ভিত্তি করেও এর প্রকারভেদটা করতে পারি। অবস্থান, শুধু অবস্থান না, আমরা যদি চাই যে এর কোষ বিভাজনের যে প্রকৃতি সেটা অনুযায়ী ভাগ করতে পারি। কোষ বিভাজন, আমরা চাইলে শুধুমাত্র কোষ বিভাজন না, আমরা চাইলে এর কি ধরনের কাজ করে সে অনুযায়ীও কিন্তু এই ভাজক টিস্যুকে আমরা প্রকারভেদে ফেলতে পারি। তার মানে কি, কাজ অনুসারে, কাজ অনুসারে। তো চলো আমরা প্রথমত উৎপত্তি নিয়ে একটু কথা বলি। যে ধরো আমরা পড়ব হচ্ছে উৎপত্তি। সো উৎপত্তি কিভাবে হয়, এই ধরো আমাদের একটা একটা শুরুতে একটা গাছ, এটা হচ্ছে মাটি, এখানে হচ্ছে গাছের কাণ্ড, সরি মূল, তারপরে ধরো এই হচ্ছে গাছের শাখা, এবং একদম শুরুতে এই জায়গা যেটা আস্তে আস্তে বৃদ্ধি পায় উপরের দিকে চলে যায়। হ্যাঁ, সো এই যে এখানে আমরা হোয়াইট শেপ একটা দিচ্ছি। তো এই যে হোয়াইট শেপ যেটা, একদমই যেটা হোয়াইট, এটাকে আমরা বলি হচ্ছে, এইটুকুকে আমরা বলি প্রাইমারি মেরিস্টেম। সরি সরি, প্রাইমারি না, এটা হচ্ছে প্রো মেরিস্টেম, যেটা একদম আগায় থাকে, গাছের একদম আগায় থাকে, সেটা ডাল হতে পারে, কাণ্ড হতে পারে, মূল হতে পারে, আগায় যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রো মেরিস্টেম। এবং প্রো মেরিস্টেমের নিচেই যে জায়গাটা থাকে, নিচেই যে কোষগুলো থাকে বা জায়গাটা থাকে, এটাকে আমরা বলি প্রোর নিচে হচ্ছে প্রাইমারি, প্রাইমারি মেরিস্টেম। এবং প্রাইমারির নিচে, প্রাইমারির নিচে যে কোষগুলো থাকে এগুলোকে বলা হয় সেকেন্ডারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম। তাহলে দেখো, আমরা কাণ্ডের আগায় দেখছি হচ্ছে প্রো মেরিস্টেম, সো মূলের আগাতেও কিন্তু তাই থাকবে। তারপরে কি হবে, তারপরে সেখানে প্রাইমারি মেরিস্টেম থাকবে। তারপরে কি হবে, তারপরে সেখানে সেকেন্ডারি মেরিস্টেম আসবে। দেখো সেকেন্ডারি মেরিস্টেম গুলো কিন্তু প্রস্থ বরাবর, সেকেন্ডারি যে মেরিস্টেম বা ভাজক টিস্যু গুলো আছে এরা কি করবে, প্রস্থ বরাবর হবে। দেখো আমরা যেটা যেটা পড়লাম, যে প্রথমত আমরা প্রো মেরিস্টেম বা প্রারম্ভিক যে ভাজক টিস্যু সেটা নিয়ে আসলাম। এরা কই থাকে, এরা এরা হচ্ছে মূল বা কাণ্ডের অগ্রভাগে শীর্ষদেশে যে ক্ষুদ্র একটা অঞ্চল রয়েছে তাকে বলা হয় প্রাইমারি প্রো মেরিস্টেম। এই প্রো মেরিস্টেম পরবর্তীতে এখান থেকে হচ্ছে প্রাইমারি মেরিস্টেম এরা সৃষ্টি করে, এবং এরা ভ্রূণ অবস্থায় কিন্তু উৎপত্তি লাভ করে। কোন অবস্থায়, ভ্রূণ অবস্থায়। এবং এই যে প্রাইমারি মেরিস্টেমটা আছে, এরা একদম আমৃত্যু পর্যন্ত বিভাজিত হতে থাকে। তার মানে প্রাইমারি মেরিস্টেম কোন পর্যন্ত বিভাজিত থাকবে ভাইয়া, আমৃত্যু, মানে একদম এরা হচ্ছে আমরণ। এবং এই প্রাইমারি মেরিস্টেম থেকেই একটা সময় গিয়ে হচ্ছে ভাজক টিস্যু, স্থায়ী ভাজক টিস্যুর স্থায়ী টিস্যুর উৎপত্তি ঘটে। তার মানে দেখো, প্রথমত এখানে সার্কেলটা কি দাঁড়ালো, যে প্রথমত প্রো মেরিস্টেম ছিল, প্রো মেরিস্টেম থেকে তৈরি হলো হচ্ছে প্রাইমারি, এরপরে প্রাইমারি থেকে তৈরি হলো হচ্ছে আমাদের কি, স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু। এবং এই স্থায়ী টিস্যু থেকে তৈরি হয় সেকেন্ডারি ভাজক টিস্যু, সেকেন্ডারি মেরিস্টেম। মেরিস্টেম কিভাবে, দেখো প্রাইমারি থেকে এখানে প্রথমত হয়েছে সেকেন্ডারি, সরি হচ্ছে স্থায়ী টিস্যু। এরপর স্থায়ী টিস্যুগুলো যখন প্রস্থ দিকে দিকে আস্তে আস্তে বড় হতে চাচ্ছে, তখন এখানে সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি করছে। বুঝতে পারছো এবার যে কি হলো, প্রথমত ছিল হচ্ছে প্রাইমারি, সেখান থেকে সরি প্রো মেরিস্টেম, সেখান থেকে হলো প্রাইমারি, এরপরে প্রাইমারি থেকে হলো স্থায়ী, এরপরে স্থায়ী যখন দেখলো তার প্রস্থ বৃদ্ধি করতে হবে, তখন করলো কি, সেকেন্ডারি মেরিস্টেম তৈরি করলো। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। সো এরপরে আমরা পড়বো বাকি যে প্রকারভেদগুলো আছে সেগুলো নিয়ে।